আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শুরুতেই যে শব্দটা শুনলেন বুঝতে নিশ্চয়ই পেরেছেন কিসের শব্দ। পটকার শব্দ। এর আগের দিন বলেছিলাম যে আমার মাথায় পটকা ফুটছে, শুনে অনেকেই হেসেছিলেন। তাদের জন্য আজকে আবারও শ্যুট করেছি। গতকাল রাতে একেবারেই ঘুমাইতে দেয় নাই এরা, পটকা ফুটাইতে এত শব্দ, আর তার মধ্যে যে আগুন জ্বালাইছে, আগুনের গন্ধ লাগছিল, সবকিছু মিলিয়েই একটা হিজিবিজি অবস্থা। তো ওরা ওদের মতো আনন্দ করছে, আমরাই বা কেন বসে থাকি বলেন? তো রুফায়দার বাবা অফিস থেকে এসেই বলল, চলো মেয়েকে নিয়ে বের হব, একটা দারুণ জায়গায় নিয়ে যাব তোমাদেরকে আজকে। তো আমরাও বের হয়ে গেলাম। ঘোরার কথা শুনলে তো আর আমাদের মাথা ঠিক থাকে না। তো চলেন দেখা যাক রুফায়দার বাবা আজকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, কি সারপ্রাইজ দিতে যাচ্ছে রুফায়দাকে। আজকে রুফায়দার বাবা রুফায়দাকে নিয়ে মারদেকা স্কয়ারে যাবে। তো মারদেকা স্কয়ারে চাইলে নর্মালি যে কোনো সময় যাইতে পারেন আপনারা। তো এই রাতের বেলা যাওয়ার কারণ হচ্ছে শনিবার আর রবিবার মারদেকা স্কয়ারে রাস্তা বন্ধ করে দেওয়া হয় বাচ্চাদের খেলার জন্য। শুধুমাত্র বাচ্চারা ওই জায়গাটুকুতে খেলবে, এজন্য পুরো রাস্তাটুকু বন্ধ করে রাখা হয়। তো এটাই এনজয় করতে যাচ্ছি আমরা, আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। রুফায়দা ওখানে কিভাবে খেলে, কেমন লাগে, রাতের ভিউটা দেখবেন আপনারাও। তো তার আগে মারদেকা স্কয়ার সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছিলাম। যারা জানেন তাদের জন্যও বলছি, যারা জানেন না তাদের জন্যও বলছি। মারদেকা স্কয়ারকে বলা হয় মালয়েশিয়ার স্বাধীনতা চত্বর। এই চত্বর ঘিরেই আছে ডাব্লিউ হোটেল। এই হোটেলটার নাম হয়তো অনেকেই শুনেছেন। এই হোটেল থেকে কিন্তু পায়ে হেঁটেই ঘুরে বেড়ানো যায় এর আশেপাশের সব জায়গা। যারা মালয়েশিয়ায় ঘুরতে আসবেন তারা চাইলে এই হোটেলে স্টে করতে পারেন। মারদেকা স্কয়ারের আশেপাশের কিছু জায়গার নাম বলি আপনাদেরকে। মসজিদ জামেক, চায়না টাউন, মসজিদ ইন্ডিয়া, সেন্ট্রাল মার্কেট, জাতীয় মসজিদ নেগারা, বুকিত বিন্তাং সহ বেশ কিছু স্থান। মালয়েশিয়ার ঐতিহ্য কেএলসিসি এবং কেএল টাওয়ারের দূরত্ব 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। বিকাল কিংবা সন্ধ্যায় সুন্দর সময় কাটাতে পারেন হোটেল লাগোয়া দ্য রিভার অব দ্য লাইভের পাশে, যেটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব গম্বাক রিভার। আমি ফেসবুকে লাইভ করেছিলাম গম্বাক রিভারের সামনে দাঁড়িয়ে থেকে। সেখান থেকে বর্ণিল আলোর ফোয়ারা নদীর সৌন্দর্যকেও উপভোগ করাবো আজকে আপনাদেরকে। তো আপনাদের সাথে এই গল্প করতে করতে আমরা কিন্তু অলরেডি মারদেকা স্কয়ারে চলে এসেছি। আর আজ আমি এই মারদেকা স্কয়ারে রুফায়দার খেলার সাথে শেয়ার করব আমার জীবনের কিছু কথা। তো রুফায়দার জন্য ওর বাবা একটা ফোয়ারা কিনছে। ওর ফোয়ারাটা দেখে হয়তো অনেকেই ছোটবেলায় ফিরে যাবেন। ছোট্টবেলায় পাটখড়ি দিয়ে সাবান ফেনা করে কতই না ফুলিয়েছি, তাই না? কত বকা খেয়েছি, আচার খেয়েছি, পিছলে পড়েছি। তারপরেও কিন্তু জগে, বালতিতে, মগে এই সাবান ফেনায় খেলেনি এমন হয়তো কেউ নেই। কিন্তু এখন তো দিনটাই ডিজিটাল। এই ডিজিটাল যুগের বাচ্চারা কিন্তু আমাদের মতো সেই মজাটা পায় না। ওরা সব কিছুই ডিজিটাল পেয়ে অভ্যস্ত। তো এই ফোয়ারাটাও দিনে দিনে কিন্তু ডিজিটাল হয়ে গিয়েছে। এখন এই ফোয়ারা ব্যাটারি চালিত একটা মেশিন দিয়ে চলছে। আমার তো খুব মজা লেগেছে দেখে। তো রুফায়দা ওর বাবার সাথে খেলুক। এই কথাগুলো কেন শেয়ার করতে চাচ্ছি সেটা বলি আপনাদেরকে। আমি বেশ কিছুদিন আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি, বিভিন্ন ধরনের চাকরি করেছি, সেগুলো ছেড়ে দিয়েছি। তো ওই ব্লগটা দেখার পরে অনেক ভিউয়ার্স, আপু ভাইয়ারাই আমাকে নক করেছে, আপু তোমাকে কেন চাকরি ছাড়তে হলো, কেন চাকরি ছেড়েছো। এই কথাগুলো নিয়েই আসলে কথা বলতে চাচ্ছিলাম, কারণ সবার সাথে আসলে ওইভাবে মেসেঞ্জারে কথা বলাটা সম্ভব না। তাই ভাবলাম ব্লগেই বলি আপনাদের সাথে। আর আপনারা যারা রুফায়দাকে ভালোবাসেন তারা তো রুফায়দার এই খেলাধুলাটাকে খুবই এনজয় করছেন আমি জানি। তো রাতের বেলা এইখানটাতে দেখেন রাস্তা বন্ধ করে বাচ্চাদের খেলার জায়গা করে দেওয়া হয়। যারা মালয়েশিয়ায় থাকেন তারা কিন্তু
শনি রবিবারে বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসতেই পারেন। শনিবার এবং রবিবার এই 2টা দিন এই জায়গাতে বাচ্চারা এইভাবে খেলাধুলা করে। তো থাক সে কথা, আমি আগে শুরুতে আপনাদেরকে বলি আমি চাকরিটা কিভাবে পেয়েছিলাম। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিই আর কি, দিব, এখনো পরীক্ষা দেই নাই, সেরকম সময় আমাদের গ্রাম থেকে এক পরিচিত ভাই আসে যে তার ওয়াইফের জন্য, মানে ওই ভাবির জন্য প্রাইমারিতে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে বলতে ভাইয়ের মানে ভাবির বয়স শেষ, সেই জন্য ভাই চাচ্ছিল যে আমার সাথে যেন ভাবির একটু সিট করে নিতে পারে, তাহলে যদি ভাবি একটু টিকতে পারে আর কি, এই উদ্দেশ্য নিয়ে। যেহেতু আমি সবে মাত্র অনার্সের ভর্তি পরীক্ষা দিয়েছি, তো বেশ কিছু পড়াশোনা করেছিলাম, এই আস্থা থেকেই হয়তো সে আমার কাছে এসেছিল। তো যথারীতি তারাই অ্যাপ্লাই করে আমার জন্য, আমার কিছুই করতে হয় নাই সত্যি কথা বলতে। ব্যাংক ড্রাফট থেকে শুরু করে সব কিছুই ভাইয়াই করে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো আম্মু আর কি রাজি হয়ে গেল যে যদি একটু উপকার হয় তুমি যদি করে দিতে পারো। যদিও আমার একটু ছিল যে হয়তো বা পারবো না, হবে না, এমনি এমনি টাকাটা নষ্ট, তারপরেও আর কি তাদের রিকোয়েস্টে করি আমি। করার পরে ফাইনালি যেটা হয়, যখন অ্যাডমিট আসে আমাদের রোলটা একসাথেই হয়, ওই আপুর সাথে, মানে ওই ভাবিটার সাথে আমার রোলটা একসাথেই হয়। তো তারাও মোটামুটি প্লিজড। কিন্তু ভাগ্যের কি খেলা, পরীক্ষার দিন যেয়ে দেখি যে যেটা হয়, ওই আপুর সিটটা একদম সামনের বেঞ্চে আর আমার সিটটা কেটে যেয়ে পড়েছে একদম লাস্টের বেঞ্চে। তো বুঝতেই পারছেন ওখান থেকে তাকে হেল্প করা সম্ভব না। তো একবার ভেবেছিলাম যে বের হয়ে যাব, আর পরীক্ষা দিয়ে কি হবে। তো যেখানে সিট পড়েছিল সেটা আবার আমার ছোটবেলার স্কুল, আমি যেখানে প্লে নার্সারি পড়েছি সেই স্কুলটাতে। তো আর কি নিজের স্কুলটাতে অনেকদিন পরে এসেছি, এই ভাবতে ভাবতেই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বৃত্তগুলো পূরণ করি, ভালোই লাগছে দেখতে, জীবনে ফার্স্ট একটা চাকরির পরীক্ষা। তো এই আনন্দ থেকে আসলে অ্যাটেন্ড করা, পরীক্ষা দেওয়া। তো রিটেন যখন রেজাল্ট হলো, ভাগ্যক্রমে আর কি আমি টিকে যাই, বাট ভাবি টিকতে পারে নাই, যেহেতু তার সাথে আমার সিটটা পড়ে নাই, এটা তার দুর্ভাগ্য বলবো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো যখন টিকে যাই, ভাইবার কার্ড আসলো, সবাই আর কি যে না দরকার নাই, কেবল অনার্স ফার্স্ট ইয়ার। আমার একটু আর কি নিজেরই ইচ্ছা হলো যে একটু দিয়েই দেখি না। সবাই তো বলে যে চাকরি খুব কঠিন, অনেক ঝামেলা, তো এই আগ্রহটা থেকেই কিন্তু আমি পরীক্ষাটা দিই। ভাইবা দিলাম, যথারীতি ভাইবার পরেও আর কি বেশ কিছুদিন পার হয়ে গেল, চাকরির পরীক্ষার রেজাল্ট যখন বের হবে, রেজাল্টও হয়ে যায় যথারীতি। তো আর কি যেদিন রেজাল্ট হয় ওই দিনটাতে আমার কোনো আগ্রহই হয়নি যে দেখার জানার, কিন্তু আর কি যে আমার জন্য রেজিস্ট্রেশন করেছিল ওই ভাই আর কি খবরটা প্রথম দেয় যে আপু তোমার তো চাকরি হয়ে গেছে। এত অবাক হয়েছিলাম যে কি এই অবস্থা করে চাকরি হয়। তো আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেল। বাসায় থেকেও সবার যে খুব একটা মতামত ছিল যে জয়েন করো তা না, তারপরেও কি জানি করতে করতে আমার অনার্স সেকেন্ড ইয়ার তখন আর কি নিজে থেকেই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে জয়েন করি। তো জয়েন করলাম, ভালোই লাগলো, চাকরি করছিলাম। এই বয়সে চাকরি বুঝতেই পারতেছেন, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি, সরকারি একটা চাকরি পেয়েছি, মাস গেলে নতুন নতুন টাকা পাচ্ছি, স্যালারি, বেশ ভালোই লাগছিল, পড়াশোনাও চলছে। আর আলহামদুলিল্লাহ আমার যে হেড স্যার ছিল সে আমাকে অনেক স্নেহ করতো, পিতৃতুল্য। আমার স্কুলে আমি একজন লেডি টিচার ছিলাম, আর বাকি 3 জনই ছিল একদম বয়স্ক টিচার, তারা আমাকে খুবই ভালোবাসতো। তো সবকিছু মিলিয়ে আসলে মজাই পাচ্ছিলাম, ছোট ছোট বাচ্চাদের সাথে সময় কাটানো, প্রাইমারি স্কুল তো জানেনই আপনারা। এই করেই আসলে চাকরিটা কন্টিনিউ করলাম, করতে করতে অনার্স শেষ হয়ে গেল। অনার্সের পরে তো আমাদের বিয়ে, আমি বিয়ের পরে মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা ভার্সিটি থেকে বাংলায়। তো বিয়ের পরে আর কি যেটা হলো, তো রুফায়দার বাবার এ বিষয়ে কোনো ছিল না, ওর একটাই কথা শুধু ছিল যে তুমি যদি চাও তুমি চাকরি করতে পারো, তুমি যদি না চাও তাহলে আমার কোনো কথা নাই। আর আমার মায়ের কথাটা যেটা ছিল সেটা হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে, সংসারের জন্য যেটা ভালো হবে ঠিক সেটাই তুমি করবে। তো এমত অবস্থায় রুফায়দার বাবার যেহেতু ঢাকায় সেটেল চাকরির, তা আমি নিজেই আর কি মনে মনে একটা ডিসিশন নিয়ে ফেললাম যে না, আলাদা থাকবো না, বিয়ে হয়ে গিয়েছে, সংসার করব। সরকারি চাকরি হোক আর যে চাকরি হোক আমি সংসার করব। আমার কাছে তখন সংসারটাই মেইন আর কি মনে হয়েছে, যে দুইজন দুই জায়গায় থেকে, সে সরকারি চাকরি হোক আর যে চাকরি হোক, আমার কাছে কোনো মূল্য সেটার ছিল না। আমি প্রথম প্রাধান্য দিয়েছি আমার সংসারটাকে। সংসার মন দিয়ে করব, রান্না করব, সারাদিন রুফায়দার বাবার জন্য রান্না করব, মজার মজার খাবার রান্না করব, 2 জন ঘুরে বেড়াবো, একসাথে থাকবো, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাইফ মনে হয়েছে। এই জন্যই নিজে থেকে ডিসিশন নিই যে না, চাকরিটাকে আমি ছেড়ে দিব। তো বিয়ের পরপরই যা কথা তাই কাজ। অনেকে বলেছে সরকারি চাকরি সোনার হরিণ, ছেড়ো না, আর পাবে না।
আমি আসলে কখনো ওটা চিন্তাই করি নাই। আমি আমার সংসারটার জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছি। এবং এখানে যে একটা কথা, রুফায়দার বাবা কিন্তু আমাকে কখনোই বলেনি চাকরি ছাড়ো, বা আমার ফ্যামিলি থেকেও কেউ বলেনি। চাকরি ছাড়ার ডিসিশনটা আমারই। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমার সংসার নিয়ে। তারপরও ঢাকায় এসে বেশ কিছু বেসরকারি চাকরি করেছি টুকটাক। রুফায়দা হওয়ার পরে আরও মনে হয়েছে আমি একটা মা, পুরা সময়টাই আমার বাচ্চার সংসারকে দিব আমি। তো হাউস ওয়াইফ হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক ভালো একজন জীবনসঙ্গী পেয়েছি। এটাই কি অনেক পাওয়া না একটা মেয়ের কাছে? তাই সরকারি চাকরিটাও আমার কাছে মূল্যহীন হয়ে গিয়েছিল, আজও মূল্যহীন। আজও আমার কলিগরা, ফ্রেন্ডরা অনেকেই বলে যে ভুল করেছি। আমি বলি আমার জীবনের সবচেয়ে ভালো ডিসিশন, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। হয়তো চাকরি করলে টাকা পেতাম, ফিউচার, একটা ভালো ফিউচার থাকতো, কিন্তু এই সুখ হয়তো পেতাম না, সংসারের এই আনন্দটা হয়তো উপভোগ করতে পারতাম না। স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকার মধ্যে কিন্তু আমার কাছে মনে হয় কোনো সুখ নেই। একসাথে থাকবো, ডাল ভাত বেটে খাবো, এটাই আমার কাছে সুখ। তো এই সুখটা নিয়েই আমি আলহামদুলিল্লাহ খুব সুখী আছি। আমার ছোট্ট সোনাটাকেও নিয়েও আমাদের অনেক আনন্দ, অনেক হাসি খুশির সংসার। আপনারা দোয়া করবেন আমার সংসারে যেন এই সুখ শান্তিটাই সর্বদা বজায় থাকে। তো আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন এই মজার সুন্দর জায়গাটা উপভোগ করতে করতে। এই তো সেই গম্বাক রিভার, এটা আমি আপনাদের সাথে লাইভ করেছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।